গ্রেফতার তাপস পাল তার 5 দিনের মধ্যে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর জালে এখন এই দুজনের রোজভ্যালি কাণ্ডে দুজনেই অভিযুক্ত। এই নিয়ে কি বলছেন রাজনৈতিক কারবারিরা? পরিচয় করে দিই, ওম প্রকাশ মিশ্রা কংগ্রেস নেতা আমার সঙ্গে রয়েছেন, কৌস্তুভ চ্যাটার্জি সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন, অধ্যাপক মইদুল ইসলাম রয়েছেন, এছাড়াও বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। প্রত্যেকের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আজ সারাদিনের পরিস্থিতি, টানা 4.5 ঘন্টা জেরার পর কোথায় সিবিআই সিদ্ধান্ত নিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে, দেখুন। তিনি দীর্ঘদিনের সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাপস পালের মতো সুদীপ বন্দ্যোপাধ্যায় গোলাপ কাটায় বিদ্ধ হলেন। রোজভ্যালি কাণ্ডের তদন্তে সিবিআই সমন পেয়ে মঙ্গলবার সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। That party will speak. I have come to clarify my position, whatever questions they will ask. সিবিআই অফিসে পৌঁছে চা খান সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারপর শুরু জেরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই এর মূল অভিযোগ, রোজভ্যালির সঙ্গে তার মোটা টাকার আর্থিক লেনদেন হয়। বিভিন্ন সময় সুদীপ রোজভ্যালির গাড়ি ব্যবহার করেন। সাংসদ হিসেবে নিজের প্রভাব খাটিয়ে রোজভ্যালিকে ব্যবসা বাড়াতে সাহায্য করেন। দিল্লির ফ্ল্যাটে একাধিকবার রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। গৌতম কুণ্ডুর সঙ্গে দুবার বিদেশেও যান তিনি। 2009 সালে চালু হওয়া রোজভ্যালির বিনোদন চ্যানেলে ছাড়পত্র জোগাড়ে সাহায্য করেন সুদীপ। রোজভ্যালিতে মোটা মাইনের চাকরি পান তাঁর এক আত্মীয়। রোজভ্যালি কাণ্ডে ভুবনেশ্বরে দায়ের হওয়া মামলা তদন্ত করছে সিবিআই। সংস্থার সঙ্গে তার স্বার্থ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য ভুবনেশ্বর থেকে আসেন 5 জন সিবিআই অফিসার। সিবিআই সূত্রে খবর, জেরায় প্রথম দিকে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সুদীপ, কিন্তু কিছুক্ষণ পরে তিনি বেঁকে বসেন, উত্তর দিতে অস্বীকার করেন। এরপর তাকে দুপুরের খাবার খাওয়ার জন্য সময় দেন সিবিআই অফিসাররা। দ্বিতীয় দফায় আবার শুরু হয় জেরা। গোয়েন্দারা সুদীপকে আগের নানান প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দ্বিতীয়বার সুযোগ দেন। যদিও সিবিআই সূত্রে খবর, বারবার বলা সত্ত্বেও নানান গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে চুপই রয়ে যান সুদীপ। রোজভ্যালির সঙ্গে আর্থিক লেনদেন ও নিজের প্রভাব খাটিয়ে সংস্থাকে নানান রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সুদীপের বিরুদ্ধে। সিবিআই সূত্রে খবর, নানা নথি দেখিয়ে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। সিবিআই অফিসাররা তাপস পাল, গৌতম কুণ্ডুর কাছ থেকে পাওয়া নানা তথ্য সম্পর্কেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, কিন্তু তিনি বহু প্রশ্নের উত্তর না দেওয়ায় তাকে গ্রেফতার করা ছাড়া অন্য রাস্তা ছিল না বলে সিবিআই সূত্রে দাবি। আরও জেরার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাপস পালের মতো তাকেও ভুবনেশ্বর আদালতে তোলা হবে। গ্রেফতারের পর সিজিও কমপ্লেক্সে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। সিবিআই অফিসে ভিড় করেন সুদীপের অনুগামীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানা, দেবাশিস চন্দ্র, মিন্টু বসাকের সঙ্গে ঋত্বিক মণ্ডল, সিজার মণ্ডলের রিপোর্ট, কলকাতা। আমি শুরুতেই চলে যাব শ্রমিক ভট্টাচার্যের কাছে। বিজেপি নেতা শ্রমিক দা, দিনভর টান টান জেরা পর্ব, তারপর গ্রেফতারি, তৃণমূলের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, এইসব নিয়ে আমি কথা বলবো। এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয়, আপনাদের পার্টি অফিস সেন্ট্রাল অ্যাভিনিউতে তার সামনে সেন্ট্রাল ফোর্সের দেখা পাওয়া গেছে। একটি রাজনৈতিক দলের আবেদনের ভিত্তিতে সেন্ট্রাল ফোর্স কি করে এলো, ইতিমধ্যেই প্রশ্ন তুলছে তৃণমূল। কি উত্তর দেবেন? তার আগে প্রতিহিংসার রাজনীতি কাকে বলে, পুলিশি নিষ্ক্রিয়তা এবং প্রশাসনিক ব্যর্থতা একটা রাজ্যে কোন পর্যায়ে পৌঁছয়, সেটা আমার মনে হয় আপনাদের সংবাদ মাধ্যমের কারণে রাজ্যবাসী দেখেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি সংস্থা তদন্ত করছে, সেই সংস্থার সঙ্গে কোথাও রাজ্য বিজেপির কোনো যোগাযোগ নেই। তদন্তের গতি যখন স্লথ হয়ে যায় তখন বলা হয় দিদি মোদি গট আপ ম্যাচ ফিক্সিং, আর তদন্তের গতি যখন সামান্য ত্বরান্বিত হয় তখন বলা হবে প্রতিহিংসার রাজনীতি। তাহলে প্রতিহিংসার রাজনীতিটা কি আজকে রাজ্যবাসী দেখেছে। তবে এটা আমি আগেই প্রথমেই জানিয়ে নিই, আমার দলের অফিস আক্রান্ত, যে কোনো দলীয় কর্মীর কাছে তার অফিস মন্দিরের সমান। আমি একটা নিরাপদ দূরত্বে বসে হয়তো আপনাদের অনুরোধে ইন্টারভিউটা দিতে বাধ্য হচ্ছি। আমাদের বহু কর্মী ওখানে রক্তাক্ত, অসতিপর, বৃদ্ধ এখন তার মধ্যে আটকে আছেন। একেবারে সরাসরি সেই ছবি 24 ঘন্টা লাগাতার দেখিয়েছে, দেখাচ্ছেও। আমার প্রশ্ন সেন্ট্রাল ফোর্স নিয়ে কি ব্যাখ্যা দেবেন আপনারা? সেন্ট্রাল ফোর্স, ওয়ান সেকশন, কি করে একটা পার্টি অফিসের সামনে টহল দিতে পারে? সেন্ট্রাল
খুব এটার মধ্যে কোনো অযৌক্তিক কি আপনারা দেখতে পেয়েছেন? আমাদের সর্বভারতীয় সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার কেন্দ্রীয় বাহিনীর তার দুজন দেহরক্ষী আছেন, তা তিনি ঘটনাস্থলে ছিলেন। যে কোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারত, সেটাকে সামাল দেওয়ার জন্য তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা যদি সেখানে ফোর্স বাড়ান তো সেখানে কিছু করার নেই। আমার মনে হলো এটা যে দৃশ্য আজকে রাজ্যবাসী দেখলো, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ তামাশার ভূমিকা দেখলো, আর তারপরে কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পরেই পুলিশ কিছুটা সক্রিয় হলো ক্যামেরার সামনে, আমার মনে হয় এই বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এই এটা নিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে আপনার যুক্তি ধরে নিয়ে বলছি, রাহুল সিনহা পার্টি অফিসের ভেতরে, কিন্তু বাইরে টহল দিচ্ছেন, রাস্তায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। আপনারা জানেন আপনারা যে দৈনন্দিন যেটা দেখিয়ে চলেছেন ধারাবাহিকভাবে টিভিতে, তা সেটাতে কি মনে হচ্ছে পার্টি অফিসের নিরাপত্তা আছে? যে সংখ্যক তৃণমূল কংগ্রেসের উগ্র সমর্থক ওখানে ভিড় করেছে, যেভাবে পাথর ছোড়া হচ্ছে, এবং তারা কেউ রাজনৈতিক কর্মী নয়। আমি একটা টিভিতে একটা ক্লিপিং দেখলাম যে একজন কর্মী আমাদের একজন পতাকাকে ভেঙে তার উপরে থুতু দিয়ে সেটা পায়ে মারানো হলো। আমি আবার আসছি আপনার কাছে, রাহুল সিনহার কথা বলছিলাম, তিনি বলছেন কিছু শুনবো সরাসরি। आने का जरूरत नहीं होता, 5 बजे से ऐसा घटना तमाशा चल रहा है। और सीएम का भी बयान मैंने सुना, सीएम ने भी बयान दिया, जो सुदीप बनर्जी को नहीं छोड़ेगा स्थिति ऐसा ही रहेगा, स्थिति सामान्य नहीं होगा। जहां एक चीफ मिनिस्टर उन्होंने भड़का रहा है सारी स्थिति को, तो ऐसा स्थिति में तो भरोसा कौन? तो इसीलिए पुलिस और प्रशासन के ऊपर कोई भरोसा नहीं है। तो इसलिए हमारा सिक्योरिटी और कार्यालय का सिक्योरिटी निश्चित करने के लिए सीआरपीएफ लोग आया। आपने सेंटर में दिल्ली में ये बात कही है कि ये हो रहा है कैलकाटा में, पीएम के पास का ये मैसेज गया है कि कैलकाटा का सिचुएशन? पीएम का साथ तो मेरा बात नहीं हुआ, लेकिन हमको लगता है जो पीएम तो पूरा देश का एकदम छोटा छोटा खबर तक उनका पास जाते हैं। जरूर पीएम का पास भी खबर गए और गृह मंत्री का पास भी खबर गए, सारे नेता अवगत है, लेकिन हम इसका निंदा करते हैं। और तृणमूल का जो असहाय अवस्था है वो अभी हिंसा का राजनीति में उतर आया, इसके खिलाफ भी हम जनता में हम इस बात को उजागर करेंगे। हम गवर्नर को बोले, काल गवर्नर को ज्ञापन भी हम लोग हमारा पार्टी की ओर से दिया जाएगा। और ओम प्रकाश दा की बोलবেন আপনি? রাহুল সিনহার বক্তব্য তার এবং কার্যালয় নিরাপত্তা বাড়াতে কেন্দ্রীয় বাহিনী। দেখুন, যেভাবে বিজেপি দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের উগ্র সমর্থকরা জমায়েত করে সেই দপ্তরের উপর হামলা করেছেন, আমরা তার নিন্দা করি। বিজেপির রাজনীতি এবং তাদের যে কমিউনাল পলিটিক্স, তাদের ডিমনিটাইজেশনের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সবসময় লড়াই করছে এবং আগামী দিনও থাকবে। কিন্তু পাশাপাশি যেভাবে একটি রাজনৈতিক দলের অফিসের উপর আক্রমণ শানানো হয়েছে এবং রাজ্য পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ, এই সমস্ত সমর্থকদেরকে সরানো হচ্ছে না, এটা আমার মনে হয় যে ভীষণ লজ্জার। এবং আমাদের রাজ্য প্রশাসনের আজকে যে ভয়ঙ্কর অসহায় দৃশ্য সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এটার মাধ্যম দিয়ে বিজেপিকে কার্যত আরও বেশি করে আপনি যেটাকে বলতে পারেন যে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা একেবারেই প্রয়োজনীয়তা ছিল না। তৃণমূল কংগ্রেস কেন ভয় পাচ্ছে যে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, আগামীকাল তো হয়তো জামিন পেতে পারেন, বা আগামীকাল ভয় কেন বলছেন? এটাকে তৃণমূলের অল আউট অ্যাটাক হিসেবে দেখছেন না? অবশ্যই ভয় পাচ্ছেন। দেখুন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, তারা সবসময় চেয়েছিলেন যে সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন। এই রাজ্য সরকার তারা প্রায় 11 কোটি টাকা খরচ করে যাতে সিবিআই এনকোয়ারি না হয় তার জন্য চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এনকোয়ারি হচ্ছে। আমাদেরও অনেক বক্তব্য আছে যে কেন খুব ঢিলে তালে এই এনকোয়ারি চলছিল, ইনভেস্টিগেশন চলছিল, কিন্তু আজকে ডিমনিটাইজেশনের পরে এই স্টেপটা হয়েছে ঠিকই। তো টাইমিংকে যদি কেউ কোশ্চেনও করেন, কিন্তু ইনভেস্টিগেশনটা কাকতালীয়, বিজেপিও বলছে এটা কাকতালীয়, আপনিও বলছেন এটা কাকতালীয়। আমি কাকতালীয় বা কি সেটা সময় মেপে এই জাস্ট কমপ্লিট করে নিতে দিন। আমাদের বক্তব্য হচ্ছে যে ইনভেস্টিগেশনকে ভয় পাওয়ার কিছু নেই। এইটা অন্য কথা যে তৃণমূলের প্রায় 5 জন সাংসদ এবং মন্ত্রী তারা যুক্ত, তারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, অনেকে বেলে আছেন, অনেকের নাম শোনা যাচ্ছে। আমি আসবো কৌস্তব।
আমি বলছি যে যারা গ্রেপ্তার হলেন তারা তো চুনোপুটি, তাপসবাবু, সুদীপবাবু, এরা চুনোপুটি, সবই জানেন মুখ্যমণি, সবই জানেন, নেত্রী সব জানেন। আমরা বলছি যে আমাদের কথা, সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে। আজকের আলোচনার বিষয় হওয়া উচিত যে সারদার ঘটনার পর আমাদের বাংলার হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছে, মানুষ মনে করেছে এটা রাজ্য সরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দল চুনোপুটি মনে করছে বলেই অল আউট এটাকে যাচ্ছে। তারা সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী নবান্নে বলছেন, আমি বলছি যে সংসদে মুখ তিনি বলেন, আসলে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের কোনো সাংসদরা সিজিও কমপ্লেক্সে যাবে না। 7 দিনের পর মুখ্যমন্ত্রী বললেন কোনো অসুবিধা নেই, নোটিশ পাঠাতে হবে না, আমি পরপর পাঠিয়ে দেবো। তো মুখ্যমন্ত্রী কোথা থেকে জানলেন? মুখ্যমন্ত্রী বলছেন আমার কাছে লিস্ট আছে, কাকে কাকে ধরবে আমি জানি। তাহলে মুখ্যমন্ত্রী কোথা থেকে জানলেন? মানে মুখ্যমন্ত্রী জানেন কারা কারা রোজ ভ্যালির কাছে, সারদার কাছে টাকা নিয়েছে। আচ্ছা আমি বলছি, শ্রমিক বাবু বললেন আজকে, না এক মিনিট এর আগে সত্যি তো শ্রমিক দা যে কথা বলেন, আপনারা মোদি মমতা, মোদি ভাই দিদি ভাই আতাতের অভিযোগ তো করে এসেছেন, আজকে যখন অ্যারেস্ট করা হচ্ছে আপনারা বলছেন যে মুখ্যমন্ত্রী সব জানেন, এটা ঠিক হচ্ছে না? না আমি বলছি তো এতদিন তো অ্যাডজাস্টমেন্ট, মুখ্যমন্ত্রী তো জানেন কারা কারা টাকা নিয়েছেন। এক, দ্বিতীয় হচ্ছে শ্রমিক বাবু আজকে এই কথাটা বললেন, আচ্ছা 1.5 বছর ধরে একজন রাজ্যের মন্ত্রী, তাকে জেরা করা হলো না, তাকে পরপর জেরা করা। আচ্ছা বলুন তো, মিঠুন চক্রবর্তী একজন এত বড় অভিনেতা, তাকে রাজ্যসভার সাংসদ করা হলো, সে টাকা ফেরত দিল। কার টাকা? সে আজকে রাজ্যসভার সাংসদ নয়। সৃঞ্জয় বসু, সে হচ্ছে রাজ্যসভার সংসদ নয়, ইস্তফা দিয়েছেন। কুণাল ঘোষ কে? এদের তো মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন, মানুষ ঠিক করেননি। আচ্ছা কাগজের এডিটর তিনি কোথায়? আজকে কেডি সিং কে? অ্যালকেমিস্ট কি? এ প্রশ্ন আসছে। আজকে ডেলো বাংলোয় মিটিং হয়েছিল, সে ফুটেজ আপনারা দেখিয়েছিলেন, এক সময় আপনাদের চ্যানেল দেখিয়েছিলেন, ফুটেজ গ্রাফিক্স করে দেখিয়েছিলেন। সেখানে গৌতম কুণ্ডু ছিলেন, সেখানে সারদার মালিক সুদীপ্ত সেন ছিলেন, সেখানে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়রা ছিল, সেখানে মুখ্যমন্ত্রীও ছিলেন। সেখানে আলোচনা হয়েছিল কিভাবে মুখ্যমন্ত্রীকে দেশের মুখ্যমন্ত্রীতে পরিণত করা হবে। লজ্জা লাগছে এটা বলতে। বাংলায় আজকে মানুষ প্রতারিত হয়েছে, 21 জন আত্মহত্যা করেছে, তাদের জন্য দেখছেন না মুখ্যমন্ত্রী। তিনি নিজের সাংসদদের, দুর্নীতিগ্রস্ত সাংসদদের বাঁচাতে অল আউট হয়েছেন, অথচ একজনও সারদায় এফেক্টেড মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। আমি বলছি পিউ, লজ্জার ব্যাপার। যে চেয়ারে বিরাট বিরাট মানুষ কলকাতায় বসেছিলেন, আমরা শুনছি ইডির কাছ থেকে শুনছি যে সুইস ব্যাংকে নাকি অ্যাকাউন্ট আছে। আমরা বলছি মোদি মমতা গটাপ আজকে গ্রেপ্তার হয়েছে, তাতে আমরা উৎসাহিত নই। আমরা বলছি শাস্তি দিতে হবে। আমরা বলছি এখন আর গটাপ নেই। আরে কিসের? না এখনো বলছি গটাপ আছে, এখনো বলছি মোদি মমতা গটাপ আছে। এতদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এতদিন তো বাইরে থাকার কথা ছিল না। এতদিন মদন মিত্র, এতদিন ব্যবস্থা নেওয়া হলো না কেন? এতদিন ধরে জেরা করা হলো না কেন? 1.5 বছর বাদে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বাইরে রাজ্যের মন্ত্রী, তিনি বাইরে জামিন পেয়ে গেলেন কেন? এতজন সাংসদ, আমি তো নাম বলছি পরপর, এতজন সাংসদ তারা ইস্তফা দিয়ে দিচ্ছে কেন? আসলে বাংলার অপমান হচ্ছে। আমি বলছি যেটা, যে বাংলার রাজনীতিতে বাইরে গেলে মানুষ বাংলার রাজনীতিদের নিয়ে হাসাহাসি করে যে এই করাপশন। বাংলার রাজনীতিতে তো আপনারা পার্লামেন্টের সামনে মোহাম্মদ সেলিমকে দেখা যায় তৃণমূলের সাংসদদের পাশে। কৌস্তুভ, না কথাটা এরকম নয়, বিষয়টা এরকম নয়। ডিমনিটাইজেশনের ইস্যুতে সীতারাম ইয়েচুরিকে মমতা ব্যানার্জি ফোন করেছিলেন। আমরা তখন একথা বলেছি, কালো টাকা নিয়ে মমতা ব্যানার্জি কি আন্দোলন করবেন? উনি কালো টাকা নিয়ে আন্দোলন করলে লোক আসবে। আমি বলছি কোথাও দ্বিচারিতা দেখা যাচ্ছে না, মোহাম্মদ সেলিমকে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদের পাশে, অথচ পার্লামেন্ট অভিযানে আপনারা তৃণমূলের সঙ্গে যাচ্ছেন না। আমি বলছি তৃণমূলের টাকা কোনো বাংলায় প্রথম দেখা গেল, কংগ্রেস আমলেও হয়নি, বাংলায় প্রথম দেখা গেল নারদায় টাকা নিচ্ছে প্রকাশ্যে, আর তারপর 10 মাস এথিক্স কমিটির মিটিং হচ্ছে না। এর থেকে প্রমাণ হয় মোদি গটাপ আছে। কি এখন যে পরিস্থিতি এই মুহূর্তে, তৃণমূল বলছে তারা ভিকটিম, আমাদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, আমরা শিকার হচ্ছি প্রতিহিংসার। এবং এখন এই নতুন করে সেন্ট্রাল ফোর্স, তৃণমূল কোথায় দাঁড়িয়ে রয়েছে পলিটিক্যাল ক্রসফায়ারে? দেখুন, তৃণমূল বেসিক্যালি এখন যেটা নেক্সট 1.5 বছরে, যেহেতু কোনো ইলেকশন নেই রাজ্যে, আপনার পঞ্চায়েত নির্বাচনটা 2018 মে মাস পর্যন্ত, তো 1.5 বছর তো তার কোনো নির্বাচন নেই। ফলে তৃণমূল এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ এই জায়গাটা। আপনি যদি বিধানসভা নির্বাচনে আগে দেখেন, তখন কিন্তু এই সারদাতে একটু ডিফেন্সিভ ছিলেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজেও বলছিলেন যে ঠিক আছে আমার দলের লোকজন চুরি করেছে, জল মাপার বিষয় ছিল, এবং
প্রেডিক্টেবল ছিল না, খুব আনপ্রেডিক্টেবল ছিল যে ইলেকশনটা কি হতে চলে। তৃণমূলরা তারাও জানতেন না যে ওরকম একটা রেজাল্ট, সদ্য নাওদার এফেক্ট। ফলে উনি যেটা বলছিলেন যে আমার সাঙ্গপাঙ্গরা হয়তো চুরি করে থাকতে পারে, কিংবা আমি আগে জানলে টিকিট দিতাম না, কিন্তু আমি হচ্ছে ব্যক্তিগতভাবে সৎ। এখন তৃণমূলের মতো যে দল, সেটা মূলত এমন একটা ব্যক্তিকেন্দ্রিক দল, যেটা ভারতবর্ষে অনেক আঞ্চলিক দলই তাই ব্যক্তিকেন্দ্রিক দল, যতক্ষণ পর্যন্ত না আপনি একদম ওই ব্যক্তি যার একটা ব্র্যান্ড ভ্যালু আছে কিংবা যার ফলোয়িং আছে, সেইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি না হিট করতে পারছেন, তাহলে দলটার কিন্তু সেভাবে কখনো কোল্যাপস করবে না। মানে আপনি যদি তৃণমূলের আগেরও ইতিহাস দেখেন, অনেক নেতা এসেছে গেছে, পঙ্কজ ব্যানার্জি ছিল, কেউ জানে না পঙ্কজ ব্যানার্জি কি সুদীপ বন্দ্যোপাধ্যায়, এটা কি সত্যি? এবার এখানে একটা আসে, তৃণমূলের যেটা অসুবিধা হবে নেক্সট কয়েক মাসে, সেটা হচ্ছে যে আনটিল আনলেস তারা একটা অল্টারনেটিভ কোনো লিডার ন্যাশনাল পলিটিক্সে, বিশেষ করে লোকসভার লিডার, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন, মানে হয়তো নেতা হিসেবে আপনি হয়তো তেমন বড় লেভেলের লিডার কিন্তু নয়, কিন্তু ন্যাশনাল লেভেল একটা তো পজিশন তো সে হোল্ড করে। সেই রায় সরার পরই ব্যাটনটা কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে। হ্যাঁ, ডেফিনেটলি অন্তত লোকসভা রাজনীতি মুখ্যমন্ত্রী বলেছেন যে সুদীপ বাবুই থাকবেন। ডেফিনেটলি। এখন আপনি জানেন যে মদন মিত্র জেলে থাকা সত্ত্বেও কিন্তু দীর্ঘদিন মন্ত্রী ছিল। না এক্স্যাক্টলি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজ্য সরকার পয়সা খরচ করেছে, 11 কোটি টাকা রাজ্য সরকার, আমার তোমার টাকা মইদুল, আমার তোমার টাকা, মানুষের টাকা। এই আলোচনা আসার আগে, নবান্ন ছাড়ার আগে কিছুক্ষণ আগে সঙ্গে ছিলেন পার্থ চ্যাটার্জি, কি বললেন মুখ্যমন্ত্রী একবার শুনবো। নরেন্দ্র মোদী 10 কোটি টাকার কোট করেছে লোকে, 4 কোটি থেকে 10 কোটি, 4 কোটি না 10 কোটি কত কাগজে এক একজন বেরিয়েছে, তো ওনাকে অ্যারেস্ট করা হয়নি। সিবিআই তো ফার্স্ট ওনাকে অ্যারেস্ট করা উচিত, আর উনি সিবিআই মন্ত্রী, এগুলো উনি করেছেন নরেন্দ্র মোদী নিজে ভিন্ডিক্টিভলি করছে, বিকজ হি ইজ এ সিবিআই মিনিস্টার, এটা ওনার ডিপার্টমেন্ট, এটা মাথায় রাখবেন। সোজা শ্রমিক ভট্টাচার্যের কাছে চলে যাব। শ্রমিক দা, কোটের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা, এবং তাকে কেন অ্যারেস্ট করা হয়নি, সিবিআইয়ের উদ্দেশ্যে এই প্রশ্ন। আরেকবার প্রশ্নটা করবেন। মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে নবান্নে বলেছেন নরেন্দ্র মোদী 4 কোটির কোট পড়েছেন, তাকে কেন অ্যারেস্ট করা হলো না, এগুলো 10 কোটি, তিনি কোটের দাম বলেছেন 10 কোটি, এবং বলেছেন এই যে এখন অ্যারেস্টটা হচ্ছে সেটা আসলে মোদি ভিন্ডিকটিভ, সেজন্যই এই অ্যারেস্টগুলো হচ্ছে, অ্যারেস্ট হওয়ার কথা তার না। উনি দামটা প্রায় কাছাকাছি ঠিকই বলেছেন। নরেন্দ্র মোদীর সেই স্যুটটি ওই দামই নিলাম হয়, কিন্তু টাকাটা দলীয় দফতরে জমা নেই, টাকাটা প্রধানমন্ত্রীর যে তহবিল আছে ভারত সরকারের ঘরে রাখা আছে। তো এটা বহু চর্চিত বিষয়, আজকের আলোচনার বিষয় এটা নয়। কৌস্তব যে কথাটা বলছিলেন যে আমাদের সঙ্গে একটা গটাপ আছে এবং এখনো সিপিআইএম বিশ্বাস করে এটা গটাপ, আমার মনে হচ্ছে এই ধরনের অভিযোগগুলো অত্যন্ত ক্লিশে হয়ে গেছে। কারণ পুরো তদন্তটাই হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে, ওমপ্রকাশ দা ওখানে আছেন, ওমপ্রকাশ দা দলের নেতা, আমাদের বিরোধী দলনেতা এই মুহূর্তে আব্দুল মান্নান, তিনি একটি বিবৃতিতে বলেছেন যে এই তাপস পালের গ্রেপ্তার আর সিবিআই নড়েচড়া বসার কারণ হলো সুপ্রিম কোর্ট সিবিআইকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে তদন্তের অগ্রগতি সম্পর্কে, তার জন্যই এই গতিটা দেখা যাচ্ছে। তো এই নিয়ে ভিন্ন মত আছে, এবং সারা দিন ধরে যে আলোচনা চলছে তাতে দেখা যাচ্ছে সূত্রের খবর, আমার কাছে তো এরকম কোনো সূত্রের খবর নেই। এখন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে সিবিআইকে কেজড প্যারেড বানিয়ে রাখার কোনো অভিযোগ কোনো রাজনৈতিক দলে করেনি। আমার বক্তব্য যারা প্রতিহিংসার তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে নবান্নে বলেছেন ওটা সিবিআই নয়, এমবিআই, মোদি ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আমি শেষ করছি ওরকম রাজনৈতিক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্য রেখেছেন। আমি পরিস্থিতিটা বলছি, আমার দলের এই মুহূর্তে 7 জন কর্মীর মাথা ফেটেছে। আমাদের রাজ্য সম্পাদক অমিতাভ রায়, তার মাথায় 7টা সেলাই পড়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে, আমাকে এখনই সেখানে যেতে হবে, আমি অনেক দূরে আছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে যাদের কাছে প্রতিহিংসা ছাড়া অন্য কোনো জিনিস মানুষের সামনে দেবার নেই, যাদের একমাত্র পলিটিক্যাল ফিলসফি হচ্ছে জো জিতা ও সিকান্দার, যে রাজ্যে দল, নেতা, নেত্রী, প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে, সামান্যতম সূক্ষ্ম বিভাজন রেখাটা পর্যন্ত নেই, যে রাজ্যে পুলিশ অসহায়, 3 ঘন্টা ধরে পুলিশের
সামনে তাণ্ডব চলে, একটার পর একটা গাড়ি ভাঙচুর করা হয়, অসতিপর বৃদ্ধদের উপর আক্রমণ করা হয়, আমার মনে হয় না তাদের এই ধরনের কোনো কথা বলার নৈতিক কিংবা রাজনৈতিক। শ্রমিকদা, আমার প্রশ্ন আপনার কাছে, সত্যি আমরা দেখেছি সিবিআই এর অনেক রাজনৈতিক দলে প্রশ্ন তুলেছে, গতি অনেক স্লথ তদন্তের। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়াচ্ছেন, কেন্দ্রের রাজনীতিতে তিনি অ্যাক্টিভ রোল নিচ্ছেন, এই সময়টাকে আপনি নেহাতি কাকতালীয় বলবেন, তখনই গ্রেফতারি? দেখুন, আমি শুধু আপনার সামনে আপনার প্রশ্নের উত্তরে আমি একটু অন্য কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবেই তিনি প্রথম থেকে এটা প্রতিবাদ করেছেন, কংগ্রেস করেছে, বামপন্থীরা করেছে, যে যার নিজের মতো করে করেছে, কেউ পাশাপাশি থেকে করেছে, কেউ বা এত কাছে দুজনে হয়ে গিয়ে করেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এই প্রতিবাদের সঙ্গে এটা কোনো সম্পর্কটাকে কি করে এটা রেফারেন্স টানা যায়? তারপরে তো যদি নির্বাচন তার প্রতিফলন হয়ে থাকে, তাহলে রাজ্যে বেশ কয়েকটি রাজ্যে স্থানীয় স্তরে কিছু নির্বাচন হয়েছে, সেখানে আপনারা দেখতে পেয়েছেন সেখানের ফলাফল কি এসছে। এ রাজ্যে আমরা এটাও দেখেছি যে 8ই নভেম্বরের পর থেকে শাসক দলে যোগ দেওয়ার প্রবণতা তো অনেক দূরে, একজনও পর্যন্ত যোগ দেননি। এখন আমার মনে হয় ওমপ্রকাশ দ্বারা একটা ব্যাপারে অন্তত আমার সঙ্গে একমত হবেন যে ডিমনিটাইজেশনটা ওনার হিসাবে যত খারাপই হয়ে থাকুক, একটু আগে যদি ডিমনিটাইজেশনটা হতো তাহলে মুর্শিদাবাদের জেলা পরিষদটা বেঁচে যেত, অধীরবাবুর দখলেই থাকতো। শ্রমিকদা, আমি আবার আলোচনায় আসবো, কৌস্তুভের কিছু প্রশ্ন রয়েছে আপনার জন্য, কিন্তু তার আগে ঠিক কোন পয়েন্টে আজ সিবিআই গোয়েন্দারা সিদ্ধান্ত নিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে? 4.5 ঘন্টা টানা কি জিজ্ঞাসাবাদ করলেন, কোন প্রশ্ন এড়িয়ে যেতে চাইলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? আসুন দেখি। একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা রেখেছি, যেখানে সিবিআই কর্তাদের মুখোমুখি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে জেরা পর্ব চলছিল। তিনি সিজিও কমপ্লেক্সে যে উত্তর দিচ্ছিলেন, গৌতম কুণ্ডুর সঙ্গে কি করে আলাপ হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, জানতে চান সিবিআই গোয়েন্দারা। উত্তরে বলেন, চিনতাম কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু চিনতেন তিনি। আবার গোয়েন্দারা বলেন, এই তো আপনার টাকা নেওয়ার প্রমাণ, ক্যাশ ভাউচার, ডেইলি বিজনেস রেকর্ড দেখিয়েছিলেন তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কি উত্তর দিলেন তখন সাংসদ? কোনো টাকা নিইনি, খুব সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবার গোয়েন্দারা বলেন, রোজ ভ্যালির অফিসে আপনি যেতেন কেন? তার উত্তরে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, যেতাম না। জিজ্ঞাসাবাদ পর্ব চলতেই থাকে। গোয়েন্দারা আবার জানতে চান, গৌতম কুণ্ডুর সঙ্গে একাধিক বৈঠক করেছেন, তার কারণ কি? এর কি উত্তর দিয়েছিলেন সাংসদ? চুপ ছিলেন, কোনো উত্তর দিতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়, নিরুত্তর। রোজ ভ্যালির অনুষ্ঠানে সংস্থার পক্ষে ভাষণ কেন দিয়েছিলেন জানতে চেয়েছিলেন গোয়েন্দারা। তার উত্তরেও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সাংসদ হওয়ায় অনেকেই ডাকে, কখন কোথায় গিয়েছি সব মনে রাখা সম্ভব নয়। এভাবেই জেরা পর্ব এগোতে থাকে। গৌতম কুণ্ডুর সঙ্গে কি করে আলাপ হয়েছিল জানতে চান, এবং তারপর একে একে কখনো সংক্ষিপ্ত উত্তর, কখনো অস্বীকার করা, কখনো নিরুত্তর থেকেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় গ্রেফতার করা হবে, হেফাজতে নেওয়া হবে, তারপর আরো এক্সটেন্সিভ ইন্টারোগেশন হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমি কৌস্তুভের কাছে আসবো। আমি বলছি পিউ, যেটা মইদুল বা বলার চেষ্টা করছিলেন ওমপ্রকাশ বাবু, যেটা যে পশ্চিমবাংলায় যে একজন এমপি আপনি পর্দায় দেখেছি টিভির, যে বলছে আমার কালো ব্যাগটা নিয়ে আয়, কেউ আবার বড় ইন্ডিয়া কিং সিগারেট খেতে খেতে সাদা তোয়ালেতে মুড়িয়ে নিচ্ছে, কেউ আবার বলছে যে এ তো সামান্য 5 লাখ টাকা, ওটা নিচে দিয়ে দে, আমি ওটা, কেউ একজন বলছে যে আমার বন্ধু। আমি বলছি নারদার ভিডিও দিয়েছেন, কিন্তু তারা কিছু যায় আসে না। চোর চোর থাকবে না, অপরাধ। আমি যে কথাটা বলার চেষ্টা করছি, এথিক্স কমিটি তৈরি হলো, টাকা নিল কে? মানে আমাদের দেশের এমপি, আমাদের রাজ্যের এমএলএ, তারা টাকা নিচ্ছে, আর তারপর এথিক্স কমিটির মিটিংটা 10 মাসে 12 মাসে একবারও বসানো যাচ্ছে না বিজেপির নেতৃত্বে। এর থেকে কি বোঝা যায় না যে গোটা বাজ? না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে দীর্ঘদিনের সখ্যতা ছিল, এবং তারা বিশেষ করে গত 2 বছর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, তারা কিন্তু একটা মানে সিস্টেমিক রিলেশনশিপের মধ্য দিয়েই এই যে সিবিআই এর যে গতি স্লথ হওয়া, তার পেছনে সেটাই কারণ হিসাবে কাজ করেছে। এবং এখানে ভোটাররা যাতে পোলারাইজড হতে পারেন কমিউনাল লাইনে, রিলিজিয়াস লাইনে, তার কিন্তু একটা প্রচেষ্টা কনসাসলি বিজেপির পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। এবং তাতে মনে করা হয়েছিল যে অপোজিশন এর ভয়েসটা এখানে, কংগ্রেসের বা বামপন্থীদের ভয়েসটা আর কি যাতে দুর্বল হয়। তৃণমূল কংগ্রেস যেই সমস্ত ভয়ঙ্কর অত্যাচার করছে সারা পশ্চিমবঙ্গে,
হ্যাঁ, সেটা তো আর কি সংসদীয় গণতান্ত্রিক ইতিহাসে সবচাইতে বড় লজ্জার। এই কিছুদিন আগেও পাথর প্রতিমাতে আমাদের, না আমি এটা সৌগতবাবু টেলিফোনে আছেন, ওম প্রকাশ না, পাথর প্রতিমাতে আমাদের অফিস অধিকার করে নিয়েছে। আমি আসবো আবার আপনার কাছে। সৌগত রায়, তৃণমূল কংগ্রেস নেতা এবং সাংসদ, আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌগত বাবু, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একেবারেই এটা, যেভাবে আপনারা অভিযোগ করছেন যে সিবিআই কে কাজে লাগাচ্ছে বিজেপি, অন্যান্য রাজনৈতিক বিরোধী দলগুলোর অভিযোগ আপনারাও সায় দিয়েছেন সেই আঁতাতে, আপনারাও তদন্তের স্লথ গতিতে নিজেদের সম্মতি জানিয়েছেন এবং সুযোগ সুবিধা নিয়েছেন। একদম বাজে কথা, থার্ড ক্লাস যুক্তিহীন কথা। আমরা বলছি যে এই যে বর্তমানে যে গ্রেফতার গুলো করছে সিবিআই, এগুলো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা থেকে করছেন। যত আমরা করছি, ডিমনিটাইজেশন, নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন করছি, চেষ্টা করছি, তত ওরা সিবিআই একটা খাঁচায় বন্দি পাখি, তাকে ব্যবহার করে আমাদের টাইট দেওয়ার চেষ্টা করছেন। তবে এতে কোনো লাভ হবে না, এতে আন্দোলন আরো জোরদার হবে। পশ্চিমবাংলায় অন্য কোনো বিরোধী দল তো ম্যাটার করে না, ওরা কি বলছে না বলছে তাতে খুব কিছু আশাও যায় না। সৌগতদা, বিজেপি একটা কথা বলছে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে তদারকিতে সিবিআই এর তদন্ত, অযথা আপনারা ওদের দিকে আঙুল তুলছেন। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত করতে বলেছিল যখন ওই সারদা নিয়ে মামলা হয়েছিল, কিন্তু সেই তো 3 বছর আগে। তাহলে 3 বছর পরে হঠাৎ এই সময় সিবিআই আমাদের লোকেদের গ্রেপ্তার এবং অ্যারেস্ট করার চেষ্টা করছে কেন? কেন তাদের বিরুদ্ধে কেস আনছে? 3 বছর সিবিআই কি করছিল? আর রোজভ্যালি তো সেই 90-এর দশক থেকে চলছে। তৎকালীন সরকার কেন ব্যবস্থা নেয়নি? রাজ্য সরকার তখন চুপ করেছিল কেন? এইসব অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে না। এটা পরিষ্কার ভাবে এসছে যে বিজেপি সরকার কেন্দ্রে সিবিআই কে ব্যবহার করছে পুরনো কিছু অকিঞ্চিতকর মামলায় আমাদের লোকেদের জড়াবার জন্য। আজকেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হলো, আমি বলতে পারবো না তিনি কি বলেছেন। অকিঞ্চিতকর অভিযোগ দিয়ে তাদেরকে জড়ানো হচ্ছে, এটা যেন পলিটিক্যাল ভেন্ডেটা বা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার একটা লক্ষণ। এটা মোদী অমিত শাহরা করছেন, এতে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের যে আন্দোলন নোটবন্দির বিরুদ্ধে, সেই আন্দোলন চলতেই থাকবে। সৌগতদা, এটা তো সত্যি, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম দুপুর থেকে যেভাবে সেন্ট্রাল অ্যাভিনিউ উত্তপ্ত, এমনকি সেন্ট্রাল ফোর্স পর্যন্ত এসে উপস্থিত হলো। এই একটা আশঙ্কা থাকছে যে এই আঁচটা হয়তো আরো ছড়িয়ে পড়বে বাংলা জুড়ে। বিজেপি এখানে আরো একটা অস্ত্র খোঁজার চেষ্টা করছে যে আপনারা প্রতিহিংসার রাজনীতি করছেন। না না, সেন্ট্রাল অ্যাভিনিউতে আমি দেখলাম যে তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছেলে বিক্ষোভ দেখিয়েছিল, তাদের উপর বিজেপির লোকরা হামলা করেছে। উত্তপ্ত হওয়ার কোনো ব্যাপার নেই, পার্টি কোনো এই আন্দোলনে স্বীকৃতি দেয়নি, কিন্তু ছেলেরা ইমোশনালি করতেই পারে। যে জায়গায় বিজেপি অফিস সুদীপ সেই জায়গার এমপি, স্বভাবতই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হতেই পারে, কিন্তু সেটা এমন কিছু ব্যাপার নয় যে সেন্ট্রাল ফোর্স নামতে হয়। আর সেন্ট্রাল ফোর্স নামিয়ে ওরা বলছে যে ওটা রাহুল সিনহার সুরক্ষার জন্য নাকি ফোর্সটা নামানো হয়েছে, আরো বাড়ানো হয়েছে। আসলে বিজেপির লোকেদের ভরসা দেবার রাস্তা যে দেখো আমরা দরকার হলে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে তোমাদের রক্ষা করবো, আমরা কোনো বিজেপিকে আঘাত করতে চাই না। তৃণমূলের পতাকা নিয়ে যারা ছিলেন পার্টি অফিসের সামনে, যারা পাথর ছুটছিলেন, এদের কি কন্ট্রোল করা যাচ্ছে না? তৃণমূলের পতাকা নিয়ে কেউ পাথর ছুটছে কিনা আমি জানি না, ওটা তো আপনার ভার্সন। তৃণমূলের পতাকা নিয়ে ছেলেরা বিক্ষোভ দেখিয়েছে, এটা তো আমি বললাম প্রথমে। তাৎক্ষণিক ভাবে দেখিয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে দেখিয়েছে, কোনো পরিকল্পনা করে দেখায়নি। সৌগতদা, কোথাও একটা এই দায়িত্ব তো থাকে তৃণমূল কংগ্রেসের, যাতে এই আঁচটা বৃহত্তর হয়ে আরো ছড়িয়ে না পড়ে বাংলা জুড়ে। না না, সে দায়িত্ব আমাদের আছে, আমরা দায়িত্ব পালন করবো। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার কোনো অশান্তি হতে দেবেন না। যদি কোথাও রাজনৈতিক প্রতিবাদের বহিঃপ্রকাশ হয়, সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে। সৌগতদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।